নমস্কার, ইউটিউব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় জেনারেল নলেজের প্রশ্ন উত্তর, যা আসন্ন ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউর জন্য জেনে রাখা আবশ্যিক। বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলো জানতে হবে। হতে পারে এই প্রশ্নগুলোর একটিও তোমাকে জিজ্ঞাসা করলো না, তবুও তোমার এই প্রশ্নগুলোর উত্তর জেনে রাখা উচিত, কারণ ইন্টারভিউতে কমন বলে কিছু হয় না। ওনারা নিজের মন থেকে যে কোনো কোয়েশ্চেন ধরতে পারেন। আমি তোমাদের এই ভিডিওটি শুধুমাত্র বেসিক নলেজটাকে রিমাইন্ড করানোর জন্যই তৈরি করেছি। ইন্টারভিউ রুমে ঢোকার আগে এই প্রশ্নগুলোর উত্তর একবার চোখ বুলিয়ে গেলে আশা করি তোমরা উপকৃত হবে। আজকে সেকেন্ড পার্ট আলোচনা করব। এখানে শুধুমাত্র জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর রাখা আছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন সংবহন থেকে। উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম কি? তো সঠিক উত্তর জল। পরের প্রশ্ন, উন্নত শ্রেণী প্রাণী দেহে সংবহনের প্রধান মাধ্যম কি? রক্ত, লসিকা। পরের প্রশ্ন, মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ কোন কলার মাধ্যমে পাতায় পৌঁছায়? সঠিক উত্তর জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায়। পরের প্রশ্ন, পাতায় উৎপন্ন খাদ্য কোন কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে? সঠিক উত্তর ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ মতবাদের প্রবক্তা কে? সঠিক উত্তর বিজ্ঞানী ডিকসন ও জলি। পরের প্রশ্ন, কোন কোন প্রাণীদের দেহে মুক্ত সংবহন তন্ত্র লক্ষ্য করা যায়? তো এক্ষেত্রে উত্তর হবে আরশোলা, চিংড়ি, শামুক এবং ঝিনুক। পরের প্রশ্ন, কোন কোন প্রাণীদের দেহে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়? সঠিক উত্তর কেঁচো, ব্যাঙ, মানুষ ইত্যাদি। পরের প্রশ্ন, রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্তকণিকার নাম কি? সঠিক উত্তর অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট। পরের প্রশ্ন, লিম্ফোসাইটের প্রধান কাজ কি? সঠিক উত্তর অ্যান্টিবডি সৃষ্টি করে অনাক্রম্যতা রক্ষা করা। পরের প্রশ্ন, অতিমাত্রায় লোহিত কণিকা বিনষ্ট হলে কোন রোগ দেখা যায়? সঠিক উত্তর রক্তাল্পতা। পরের প্রশ্ন, রক্ত তঞ্চনের সময় কত? উত্তর 5 থেকে 8 মিনিট। রক্তের ব্লিডিং টাইম কত ধরা হয়? সঠিক উত্তর 2 থেকে 5 মিনিট। পরের প্রশ্ন, দূষিত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে? সঠিক উত্তর ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। পরের প্রশ্ন, অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে? সঠিক উত্তর ফুসফুসীয় শিরার মাধ্যমে। অ্যান্টিবডির কাজ কি? জীবাণু বিনষ্ট করা। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন রক্ত কার মাধ্যমে ফুসফুসে পৌঁছায়? সঠিক উত্তর ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। পরের প্রশ্ন, ফুসফুসীয় শিরার কাজ কি? তো সঠিক উত্তর অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের পৌঁছে দেওয়া। পরের প্রশ্ন, প্রাণীদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? সঠিক উত্তর প্লীহা। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না কেন? সঠিক উত্তর অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকার জন্য। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? সঠিক উত্তর পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? সঠিক উত্তর মায়োকার্ডিয়াম। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড যখন সংকুচিত অবস্থায় থাকে তখন সিস্টোলিক চাপ দেখা যায়, এবং হৃৎপিণ্ড যখন শিথিল অবস্থায় থাকে তখন তাকে ডায়াস্টোলিক চাপ বলে। ঠিক আছে, এই দুটি ওয়ান লাইনার হিসেবে বলা হলো এখানে। পরের প্রশ্ন দেখো, একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কত? সঠিক উত্তর 120 থেকে 80 mmHg। পরের প্রশ্ন, রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর স্ফিগমোম্যানোমিটার। পরের প্রশ্ন, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করে? এক্ষেত্রে সঠিক উত্তর এডওয়ার্ড জেনার, 1796 সালে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 76, বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর উইলিয়াম হার্ভে। এবার যাব সালোক সংশ্লেষ চ্যাপ্টারে। এখান থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হলো। কোয়েশ্চেন নাম্বার 77, সালোক সংশ্লেষ উপচিতি জাতীয় বিপাক ক্রিয়া, এখানে ওয়ান লাইনার হিসাবে দেওয়া রয়েছে। সালোক সংশ্লেষ উপচিতি জাতীয় বিপাক ক্রিয়া। পরের কোয়েশ্চেন দেখো, ওয়ান লাইনার হিসাবে, উদ্ভিদের সকল ক্লোরোফিল যুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। তাহলে সালোক সংশ্লেষ কোথায় ঘটে?
উদ্ভিদের সকল ক্লোরোফিল যুক্ত কোষে, বিশেষত পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। পরেরটা, সালোক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম হলো ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা। পরের প্রশ্ন, সবুজ উদ্ভিদ ছাড়া স্বভোজী ব্যাকটেরিয়া ক্লোরোবিয়াম, ঠিক আছে, ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা নামক প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম। তাহলে সবুজ উদ্ভিদ ছাড়া স্বভোজী ব্যাকটেরিয়া যেমন ক্লোরোবিয়াম, এছাড়া ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা নামক প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম। পরেরটা দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিল। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে জল, কার্বন ডাই অক্সাইড কাঁচামাল হিসাবে পরিচিত। পরেরটা দেখো, ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা ঘটে। পরেরটা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশা ঘটে। এই দুটো ওয়ান লাইনার, এটা ইন্টারভিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই যারা সায়েন্স স্টুডেন্ট আছো তারা অতি অবশ্যই এই দুটোর ওপর চোখ বুলিয়ে যাবে। পরেরটা দেখো, সালোক সংশ্লেষের স্ট্রোমায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশা ঘটে। পরেরটা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামালটির নাম কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষের যে কাঁচামালটি আলোক দশা ও অন্ধকার দশা উভয় দশাতেই ব্যবহৃত হয় তা হলো জল। পরেরটা দেখো, অন্ধকার দশায় অঙ্গার আত্তীকরণ ঘটে। পরেরটা, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য যে মৌলকে যৌগরূপে সরাসরি বাতাস থেকে গ্রহণ করে তা হলো কার্বন। পরেরটা, প্রতি গ্রাম অণু গ্লুকোজে 686 কিলো ক্যালোরি শক্তি আবদ্ধ থাকে। পরেরটা, এটিপি এর পুরো নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এডিপি এর পুরো নাম হলো অ্যাডিনোসিন ডাইফসফেট। এনএডিপি এর পুরো নাম হলো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর ইউবিপি পুরো নাম হলো রিবিউলাস বিস ফসফেট। পিএজি এর পুরো নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরেরটা দেখো, সালোক সংশ্লেষের সাহায্যকারী দুটি কো এনজাইম বা সহ উৎসেচক হলো এনএডিপি ও এডিপি। পরেরটা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটির নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ পিজিএ। পরেরটা দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল জৈব অনুঘটক হিসাবে কাজ করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল জৈব অনুঘটক হিসাবে কাজ করে। পরেরটা, জলের ফটোলাইসিস প্রক্রিয়াটি আবিষ্কার করেন রবার্ট হিল। পরেরটা দেখো, সালোক সংশ্লেষে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তা হলো গ্লুকোজ, জল ও অক্সিজেন। পরেরটা, প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্জকটির নাম ক্লোরোফিল। প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্জকটির নাম ক্লোরোফিল। পরেরটা, সূর্যালোকের 400 থেকে 700 nm আলোক তরঙ্গ সালোক সংশ্লেষ সংঘটিত হয়। সূর্যালোকের 400 থেকে 700 nm আলোক তরঙ্গে সালোক সংশ্লেষ সংঘটিত হয়, এটা তরঙ্গে। পরেরটা, দুটি আনুষঙ্গিক সালোক সংশ্লেষীয় রঞ্জকের নাম হলো ক্যারোটিন ও জ্যান্থোফিল। পরেরটা, কেবলমাত্র কাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে এরূপ দুটি উদ্ভিদের নাম ফণিমনসা ও বাজবরণ। পরেরটা, গুলঞ্চ, পানিফল ও আর্কিড প্রভৃতির মূলে সালোক সংশ্লেষ ঘটে। পরেরটা দেখো, লাল ও বেগুনি বর্ণের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের কোয়েশ্চেন নাম্বার 106। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জারক পদার্থটি হলো CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ও বিজারক পদার্থটি হলো H2 অর্থাৎ জল। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জারক পদার্থটি হলো কার্বন ডাই অক্সাইড ও বিজারক পদার্থটি হলো জল। পরেরটা দেখো, সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম ক্লোরেল্লা নামক এককোষী শ্যাওলা। সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম হলো ক্লোরেল্লা নামক এককোষী শ্যাওলা। পরেরটা দেখো, বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম প্রমাণ করেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত। পরেরটা, কেলভিন ও তার সহকর্মীরা ক্লোরেল্লা নামক সবুজ শ্যাওলার ওপর গবেষণা করে অন্ধকার দশা আবিষ্কার করেন। এগুলো ওয়ান লাইনার হিসেবে কিন্তু মনে রাখবে, বারবার চোখ বুলিয়ে যাবে।
সালোক সংশ্লেষে যে দশায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় তা হলো অন্ধকার দশা। সালোক সংশ্লেষ এক রকমের উপচিতি বিপাক ক্রিয়া। পাতায় ক্লোরোফিল থাকায় পাতার সবুজ রং হয়। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। ফটোলাইসিস ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে। এটিপি কে এনার্জি কারেন্সি বলে। উদ্ভিদ দেহে ক্লোরোসিস ঘটে ম্যাগনেসিয়ামের অভাবে। উদ্ভিদ দেহে ক্লোরোসিস ঘটে ম্যাগনেসিয়ামের অভাবে। এবার পড়বো শ্বসন চ্যাপ্টার থেকে ওয়ান লাইনার, যা ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোকেই তুলে ধরা হয়েছে, বাকিগুলোকে কিন্তু এখানে রাখা হয়নি। বেশি পড়ে লাভ নেই, যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেগুলোই পড়বো আমরা। দেখো কি বলেছে 117 নম্বরে, যে জৈবিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তিতে পরিণত হয় তাকে শ্বসন বা রেসপিরেশন বলে। তো যারা সায়েন্স স্টুডেন্ট তাদেরকে এরকম ভাবে প্রশ্ন করবে, তোমার তো বায়োলজি সাবজেক্ট ছিল, তুমি বলো তো শ্বসন বলতে কি বোঝো বা শ্বসন কাকে বলে। তো তখন তোমার অ্যান্সারটা হবে, যে জৈবিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তিতে পরিণত হয় তাকে শ্বসন বলে। পরেরটা দেখো, শ্বসনের মূল উদ্দেশ্য হলো খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে গতিশক্তিতে পরিণত করা। পরেরটা, জীব শ্বসনে উৎপন্ন তাপশক্তি বা গতিশক্তি ব্যয় করে দেহের বিভিন্ন জীবন্ত প্রক্রিয়া সম্পন্ন করে। জীব শ্বসনে উৎপন্ন তাপশক্তি বা গতিশক্তি ব্যয় করে দেহের বিভিন্ন জীবন্ত প্রক্রিয়া সম্পন্ন করে। পরেরটা দেখো, যে প্রাণী বায়ুশূন্য স্থানে শ্বসন চালাতে পারে তা হলো মনোসিস্টিস, এবং যে উদ্ভিদ বায়ুশূন্য স্থানে শ্বসন চালাতে পারে তা হলো ইস্ট, ছত্রাক জাতীয় উদ্ভিদ। পরেরটা দেখো, বীজের অঙ্কুরোদ্গমের সময় উদ্ভিদে আবাদ শ্বসন হয়। বীজের অঙ্কুরোদ্গমের সময় উদ্ভিদে আবাদ শ্বসন হয়। পরেরটা দেখো, উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বাসাঙ্গ নেই, তারা পত্ররন্ধ্র মানে স্টোমাটা ও লেন্টিসেল দিয়ে উদ্ভিদ শ্বাসকার্য চালায়। তাহলে উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বাসাঙ্গ নেই, তারা পত্ররন্ধ্র ও লেন্টিসেল দিয়ে শ্বাসকার্য চালায়। পরেরটা, সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া প্রভৃতি লবণাম্ব উদ্ভিদে শ্বাসমূল বা নাসিকামূল বা নিউম্যাটাফোর থাকে। তাহলে নিউম্যাটাফোর থাকে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া প্রভৃতি লবণাম্ব উদ্ভিদে। পরেরটা দেখো, উদ্ভিদের দুটি শ্বাসাঙ্গের নাম হলো স্টোমাটা মানে পত্ররন্ধ্র ও লেন্টিসেল। পরেরটা 125 নম্বর, কেঁচো ও জোকের ত্বক প্রধান শ্বাসাঙ্গের কাজ করে। কেঁচো ও জোকের ত্বক প্রধান শ্বাসাঙ্গের কাজ করে। পরেরটা দেখো 126 নম্বর, মানুষের প্রধান শ্বাসাঙ্গ হলো তার একজোড়া ফুসফুস। পরেরটা, তিমি ও ডলফিনের শ্বাসাঙ্গ হলো ফুসফুস। কুমির ও টিকটিকির শ্বাসাঙ্গ হলো ফুসফুস। পরীক্ষায় এরকম প্রশ্ন ধরবে যে টিকটিকির শ্বাসাঙ্গের নাম কি, তখন তোমাকে বলতে হবে ফুসফুস। পরেরটা দেখো, অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা সমগ্র দেহতল দিয়ে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায়। পরেরটা দেখো, পতঙ্গ শ্রেণীর প্রাণী আরশোলা, প্রজাপতি, ফড়িং প্রভৃতি বায়ুনালী বা ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে বায়ুনালী বা ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায় পতঙ্গ শ্রেণীর প্রাণী, যেমন আরশোলা, প্রজাপতি, ফড়িং প্রভৃতি। পরেরটা দেখো, পতঙ্গদের 10 জোড়া শ্বাসছিদ্র বা স্পিরাকল আছে। তাহলে পতঙ্গদের 10 জোড়া শ্বাসছিদ্র বা স্পিরাকল আছে। পরেরটা দেখো, মাছের শ্বাসাঙ্গের নাম ফুলকা। পরেরটা, তিমি, কুমির, কচ্ছপ প্রভৃতি জলজ প্রাণীর শ্বাসাঙ্গ হলো ফুসফুস। চিংড়ি ও রাজ কাঁকড়ার শ্বাসাঙ্গের নাম বুকগিল বা বহিফুলকা, বহিফুলকা যেটাকে বলে থাকি। পরেরটা দেখো, মাকড়সা ও কাঁকড়া বীজের শ্বাসাঙ্গের নাম বুকলাং বা ফুসফুস, বহিফুসফুস। পরেরটা দেখো, কই, শিঙি ও মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। পরেরটা দেখো, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকায় কই মাছ বা মাগুর মাছ
বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে বলে ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকতে পারে? তাহলে কোন কোন মাছ ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকতে পারে? তখন তুমি বলবে যে মাগুর মাছ, কই মাছ ইত্যাদি মাছ। তো অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকায় কই মাছ বা মাগুর মাছ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে বলে ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। পরেরটা দেখো, পায়রার দেহে 9টি বায়ুথলি বা এয়ার শ্যাক থাকে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পায়রার দেহে কটি বায়ুথলি বা এয়ার শ্যাক থাকে? তখন তুমি বলবে 9টি বায়ুথলি বা এয়ার শ্যাক থাকে। পরেরটা দেখো, ব্যাঙাচির শাসঙ্গের নাম কি? তখন তুমি বলবে বহিফুলকা। ব্যাঙাচির শাসঙ্গের নাম হলো বহিফুলকা। পরেরটা, ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা। পরেরটা, অ্যালভিওলাই থাকে ফুসফুসে। পরেরটা, একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে 14 থেকে 18 বার শ্বাসকার্য চালায়। শিশুদের শ্বসন হার অপেক্ষাকৃত বেশি, মিনিটে 40 থেকে বা 45 থেকে বলতে পারো 45 থেকে 50 বার। পরেরটা, দুটি শ্বাসরঞ্জকের উদাহরণ হলো হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন। দুটি শ্বাসরঞ্জকের উদাহরণ হলো হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন। শীত ঘুমের সময় ব্যাঙ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। পরেরটা, অবাত শ্বসন কোষের সাইটোপ্লাজমে ঘটে। পরেরটা, এটিপি কে এনার্জি কারেন্সি বলে। গুরুত্বপূর্ণ। যাব 147 নম্বরে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। কমন সহজ প্রশ্ন। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। পরেরটা, শ্বসন এক প্রকার অপচিতি বিপাক। ট্রাকিয়া পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসাঙ্গ। পরেরটা, শ্বাসমূল দেখা যায় লবণাম্বু উদ্ভিদে। তাহলে শ্বাসমূল দেখা যায় লবণাম্বু উদ্ভিদে। পরেরটা, পেশির ক্লান্তি ঘটায় ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিডের ভূমিকা পেশির ক্লান্তি ঘটানো। তাহলে ল্যাকটিক অ্যাসিডের দরুন পেশির ক্লান্তি ঘটে। পরেরটা, ইস্ট নামক এককোষী ছত্রাকে কোহল সন্ধান ঘটে। ইস্ট নামক এককোষী ছত্রাকে কোহল সন্ধান ঘটে। পরেরটা, শ্বসন প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, বা এইভাবে বলতে পারি শ্বসন প্রক্রিয়া খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয়। পরেরটা, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সমতা বজায় রাখতে সালোকসংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়া সাহায্য করে। পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সমতা বজায় রাখতে সালোকসংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়া সাহায্য করে। এবার দেখব পুষ্টি বিপাক ও পরিপাক থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার গুলো। পুষ্টি উপচিতি ধরনের বিপাক। পুষ্টি উপচিতি ধরনের বিপাক। পরেরটা দেখো, শর্করা জাতীয় খাদ্যের উৎস হলো ভাত, আটা, আলু, চিনি, গুড় ইত্যাদি। পরেরটা, প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ হলো মাছ, মাংস, ডিম, ছানা, সয়াবিন ইত্যাদি। পরেরটা দেখব, ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো তেল, ঘি, মাখন, চর্বি ইত্যাদি। ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো তেল, ঘি, মাখন, চর্বি ইত্যাদি। পরেরটা, 1 গ্রাম প্রোটিনের দহনের ফলে 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। পরেরটা, একটি স্নেহভঙ্গক উৎসেচকের নাম হলো লাইপেজ। পরেরটা, ফ্যাট জাতীয় খাদ্যের তাপমূল্য সবচেয়ে বেশি। পরেরটা, শ্বেতসার বা স্টার্চ সমৃদ্ধ কয়েকটি খাদ্যবস্তুর উদাহরণ হলো আলু, চাল, আটা প্রভৃতি। পরেরটা, ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্যের তাপমূল্য 9.3 কিলো ক্যালোরি। পরেরটা, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের তাপমূল্য 4.1 কিলো ক্যালোরি। পরেরটা, প্রোটিন জাতীয় খাদ্যের তাপমূল্য 4.2 কিলো ক্যালোরি। এবার চোখ রাখবো কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিনে। এখান থেকে একটি প্রশ্ন সাধারণত সায়েন্সের স্টুডেন্টদের করেই থাকবে, খুব ইম্পর্টেন্ট। দেখো, ভিটামিনের নাম
রাসায়নিক নামগুলো বলবো এবং তার উৎস এবং অভাবজনিত রোগগুলো বলবো। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। উৎস বাঁধাকপি, পাকা আম, টমেটো, গাজর, কড ও হাঙর মাছের যকৃৎ মিশ্রিত তেল থেকে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ এর অভাবে কি কি রোগ হয়? রাতকানা রোগ হয়, তারপর কেরাটোম্যালেশিয়া, সেরোসিস, জেরপ্থ্যালমিয়া ইত্যাদি রোগগুলো হয়ে থাকে। পরেরটা দেখো, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি1 পাওয়া যায় ডিমের কুসুমে, ঢেকি ছাটা চাল, বাদাম, ডাল, ফুলকপি, বিট, লেটুস শাক ইত্যাদিতে। অভাবজনিত রোগ বেরি, ক্ষুধামান্দ, স্নায়ু দৌর্বল্য ইত্যাদি রোগ হয়ে থাকে। পরেরটা দেখো, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ঠিক আছে, আর এর অভাবজনিত রোগগুলো হলো চেইলোসিস, স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয়, এরপর গ্লসাইটিস। তো উৎসটা এখানে কি আছে? উৎস পালং শাক আছে, অঙ্কুরিত গম আছে, কলমি শাক আছে, ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে ভিটামিন বি2 পাওয়া যায়। এর রাসায়নিক নাম কি বললাম? রাইবোফ্লাভিন। এরপর দেখো ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। উৎস ডিমের কুসুম, দানা শস্যের খোসা, মটর, বিন। এবং ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়। তাহলে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তখন তুমি বলবে ভিটামিন বি3 এর অভাবে। তখন তোমাকে কোয়েশ্চেন করবেন ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? তখন তোমাকে বলতে হবে ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ক্লিয়ার? পরেরটা দেখো, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথ্যানিক অ্যাসিড। উৎস হলো যকৃৎ, রাঙা আলু, মটর, আখের গুড়। এবং অভাবজনিত রোগ হলো ডার্মাটাইটিস, অনিদ্রা, স্নায়ু দৌর্বল্য ইত্যাদি। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। উৎস দুধ, ডিম, মাছ, মাংস, অঙ্কুরিত শস্য। অভাবজনিত রোগ একই, ডার্মাটাইটিস এবং অ্যানিমিয়া। পরেরটা দেখো, ভিটামিন বি7 এর রাসায়নিক নাম বায়োটিন। উৎস ঢেকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম ইত্যাদি। এবং অভাবজনিত রোগ বৃদ্ধি ব্যাহত হয়, চর্মরোগ হয়, চুল পড়ে। পরেরটা দেখো, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। আচ্ছা, উৎস মাছ, মাংস, দুধ, ডিম। অভাবজনিত রোগ বৃদ্ধি ব্যাহত হয় এবং এবং পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। পরেরটা দেখো, ভিটামিন সি, এবং এটি একটি গুরুত্বপূর্ণ। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি পাওয়া যায় আমলকি, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ প্রভৃতিতে। অভাবজনিত রোগ স্কারভি, দাঁতের গোড়া ফোলা, পুজ, রক্ত পড়া, পাইরিয়া। ভিটামিন ডি এর রাসায়নিক নাম আর্গোক্যালসিফেরল ও কোলোক্যালসিফেরল। উৎস উদ্ভিজ্জ তেল, কড, হ্যালিবার্ট প্রভৃতি মাছের যকৃতের তেল। অভাবজনিত রোগ রিকেট এবং অস্টিওম্যালেশিয়া। রিকেট হয় বাচ্চাদের এবং অস্টিওম্যালেশিয়া হয় বড়দের। কোয়েশ্চেন ধরবেন বাচ্চাদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তখন তোমাকে বলতে হবে ভিটামিন ডি। এর রাসায়নিক নাম বলো, তখন তুমি বলবে আর্গোক্যালসিফেরল ও কোলোক্যালসিফেরল। পরেরটা, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। আচ্ছা, লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস প্রভৃতিতে পাওয়া যায়। এর অভাবজনিত রোগ হলো জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়, ঠিক আছে, বন্ধ্যাত্ব ইত্যাদি রোগ দেখা যায়। এর পাশাপাশি ভিটামিন কে সম্পর্কে পড়তে হবে, যেটা এখানে দেওয়া নেই। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। উৎস টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সয়াবিন, দুধ, মাখন, যকৃৎ, বৃক্ক ইত্যাদি। অভাবজনিত রোগ ভিটামিন কে এর অভাবে হাইপোথ্রম্বিনেমিয়া, রক্তক্ষরণ বা হেমারেজ রোগ হয়। এরপর চোখ রাখবো চলন গমন থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার গুলোতে। 166 নম্বর, 166। চলনে সক্ষম উদ্ভিদ হলো ক্লামাইডোমোনাস। চলনে অক্ষম প্রাণী সাইকন, স্পঞ্জ, প্রবাল। গমনে সক্ষম একটি দ্বিপদ প্রাণী মানুষ। কচি কলা পাতা, কচু পাতা জন্মের সময় গোটানো থাকে, ইহা হাইপোন্যাস্টিক চলন।
তাহলে কচি কলা পাতা, কচু পাতা জন্মের সময় গোটানো থাকে, ইহা কি প্রকার চলন? তখন উত্তর হবে হাইপোন্যাস্টিক চলন। কলাপাতা ও কচি পাতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উন্মুক্ত বা প্রসারিত হয়, ইহা এপিন্যাস্টি চলন। পান গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়াকে ট্যাকটিক চলন বলে। পদ্মফুল দিনের বেলায় ফোটে এবং কম আলোয় অন্ধকারে মুদে যায়, ইহা ন্যাস্টিক চলন। পরের প্রশ্ন, লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রগুলি তৎক্ষণাৎ মরে যায়, এটি সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ। তোমাকে কোয়েশ্চেন করবে, লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রগুলি তৎক্ষণাৎ মরে যায়, ইহা কি প্রকার চলন? তখন তোমাকে বলতে হবে ইহা বা এটি সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ বা সিসমোন্যাস্টিক চলন। পরেরটা দেখো, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বন্ধ হয়, উহা থার্মোন্যাস্টিক চলন। পরেরটা দেখো, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ন্যাস্টিক চলন বলা হয়। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। অভিকর্ষের দিকে মূলের সঞ্চালনকে জিওট্রপিক চলন বলা হয়। পরেরটা, দিনের আলোয় পদ্মফুল ফোটে, এই প্রকার চলন ন্যাস্টিক চলন। দিনের আলোয় পদ্মফুল ফোটা এক প্রকার ন্যাস্টিক চলন। পরেরটা, অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ এবং গমন পদ্ধতি হলো অ্যামিবয়েড গমন। তাহলে অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপথ, এবং গমন পদ্ধতি হলো অ্যামিবয়েড গমন। কেঁচোর গমনাঙ্গ হলো সিটা এবং গমন পদ্ধতির নাম ক্রিপিং। গমনে অক্ষম প্রাণীর উদাহরণ হলো প্রবাল। পরেরটা, উদ্ভিদের চলন যখন কোনো রাসায়নিক বস্তুর প্রভাব হয়, উদ্ভিদের চলনে যখন কোনো রাসায়নিক বস্তুর প্রভাব হয় তখন তাকে কেমোন্যাস্টিক চলন বলা হয়। পরেরটা দেখো, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে ট্যাকটিক চলন বলে। উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে তখন তাকে ট্যাকটিক চলন বলে। পরেরটা দেখো, উদ্ভিদের বিটপ আলোর দিকে এগোয়, এটি ফটোট্রপিক চলন এর উদাহরণ। উদ্ভিদের বিটপ আলোর দিকে এগোয়, এটি কোন প্রকার চলনের উদাহরণ? তখন তোমাকে বলতে হবে এটি ফটোট্রপিক চলনের উদাহরণ। সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে, এটি প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলনের উদাহরণ। তাহলে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে, এটি প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলনের উদাহরণ। পরেরটা, জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয়, এটি ফোটোন্যাস্টিক চলন এর উদাহরণ। জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয়, এটি ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ। পরেরটা দেখো, হাইড্রা ও জেলিফিশের গমন অঙ্গ হলো কর্ষিকা। পরেরটা, প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম সিলিয়া। পরেরটা, এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু গমন অঙ্গগুলো। গমনে অক্ষম একটি প্রাণীর নাম হলো স্পঞ্জ। পরেরটা, মায়োটম পেশি দেখা যায় মাছেতে, গুরুত্বপূর্ণ। ক্রিপিং পদ্ধতিতে গমন সম্পন্ন করে কেঁচো, এগুলোর প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। লুপিং পদ্ধতিতে গমন সম্পন্ন করে চোখ। তারা মাছের গমন অঙ্গ হলো নালিকা পথ। মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা হলো ৩৩টি। মানুষের করটির অস্থির সংখ্যা হলো ২২টি। মানবদেহে বক্ষ পিঞ্জরের অস্থির সংখ্যা হলো ২৪টি। মানবদেহে বক্ষ পিঞ্জরের অস্থির সংখ্যা হলো ২৪টি। পরিণত মানুষের মোট অস্থির সংখ্যা হলো ২০৬টি। পরেরটা, রুই মাছের দেহে ৭টি জোড় বিজোড় পাখনা থাকে। পরেরটা, অস্থি সন্ধি লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, অর্থাৎ হাড়ের জয়েন্ট পয়েন্টগুলো বা অস্থি সন্ধিগুলো লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। পরেরটা, আরশোলার গমনাঙ্গ ৩ জোড়া সন্ধিপথ এবং ২ জোড়া ডানা দিয়ে গঠিত। পরেরটা, অনুদৈর্ঘ্য পেশি সংকোচনের ফলে কেঁচোর দেহ কুঁকড়ে ছোট হয়ে যায়। অনুদৈর্ঘ্য পেশি সংকোচনের ফলে কেঁচোর দেহ
কুঁকড়ে ছোট হয়ে যায়। পরেরটা, ইউগ্লিনা গমন অঙ্গের নাম হলো ফ্লাজেলা। ইউগ্লিনার গমন অঙ্গের নাম হলো ফ্লাজেলা এবং গমন পদ্ধতির নাম হলো ফ্লাজেলারি গমন। ক্লিয়ার? তাহলে ইউগ্লিনার গমন অঙ্গের নাম হলো ফ্লাজেলা এবং গমন পদ্ধতির নাম হলো ফ্লাজেলারি গমন। পরেরটা, হাইড্রার গমন পদ্ধতির নাম লুপিং ও সমারসল্টীয়। পরেরটা, শামুকের গমন অঙ্গ মাংসলপথ এবং গমন পদ্ধতি ক্রিপিং। তিমির গমন অঙ্গ প্যাডেল। সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গ ফ্লিপার। মানুষের গমনকে দ্বিপদ গমন বলে। পরেরটা দেখো, যে পেশির সংকোচন ব্যক্তি বিশেষের ইচ্ছার ওপর নির্ভর করে সেই পেশিকে ঐচ্ছিক পেশি বলে। পরেরটা, হাতের বাইসেপস পেশি একটি ঐচ্ছিক পেশির উদাহরণ। পরেরটা, যে পেশির সংকোচন ব্যক্তি বিশেষের ইচ্ছার ওপর নির্ভর করে না সেই পেশিকে অনৈচ্ছিক পেশি বলে। যে পেশির সংকোচন ব্যক্তি বিশেষের ইচ্ছের ওপর নির্ভর করে না সেই পেশিকে অনৈচ্ছিক পেশি বলে। পরেরটা, হৃৎপেশি, পাকস্থলীর পেশি অনৈচ্ছিক পেশির উদাহরণ। পরেরটা, প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলো সিলিয়া এবং গমন পদ্ধতির নাম হলো সিলিয়ারি গমন। টিকটিকির গমন অঙ্গের নাম হলো পা এবং গমন পদ্ধতির নাম হলো ক্রুলিং। তাহলে টিকটিকির গমন অঙ্গ হলো পা এবং গমন পদ্ধতির নাম হলো ক্রুলিং। এরপর পড়ব রেচন থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার। রেসারপিন উপাক্ষার পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে। কুইনাইন নামক উপাক্ষার পাওয়া যায় সিঙ্কোনা গাছের বাকল থেকে। রেনিন এবং এরিথ্রোপোয়েটিন খরিত হয় বৃক্ষ থেকে। রেনিন এবং এরিথ্রোপোয়েটিন খরিত হয় বৃক্ষ থেকে। কেঁচো রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া, গুরুত্বপূর্ণ। বৃক্কের একককে নেফ্রন বলে, গুরুত্বপূর্ণ। রজন হলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। কয়েকটি নাইট্রোজেন যুক্ত পদার্থের নাম হলো ইউরিয়া, অ্যামোনিয়া, উপাক্ষার ইত্যাদি। গদ হলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। গদ হলো উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। পরেরটা, মানবদেহের যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। পরেরটা, রক্ত থেকে নেফ্রনের যে অংশের দ্বারা জল ও রেচন পদার্থ সমূহ পরিস্রুত হয় তার নাম হলো গ্লোমেরুলাস। পরেরটা দেখো, বৃক্ক যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তাকে ক্যাপসুল বলে। চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ। রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটির নাম হলো রজন। পরেরটা, ধুনা, হিং প্রভৃতি এক প্রকার রজন। পরেরটা দেখো, উপাক্ষার উদ্ভিদের এক প্রকার নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। পরেরটা, আফিম গাছের ফলে পাওয়া যায় মরফিন নামক উপাক্ষার। পরেরটা, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। 230 নম্বর, ধুতরা গাছের পাতা ও শস্যে থাকে ডাটুরিন নামক উপাক্ষার। ধুতরা গাছের পাতা ও শস্যে থাকে ডাটুরিন নামক উপাক্ষার। পরেরটা দেখো, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গের নাম হলো বৃক্ক। পরেরটা, বাবলা, শিরীষ, আমড়া ইত্যাদি উদ্ভিদের ছালের ক্ষত বা ফাটল দিয়ে গদ নিঃসৃত হয়। 233 নম্বর, প্রাণীর প্রধান রেচন পদার্থগুলি হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া প্রভৃতি। পরেরটা, বৃক্ক ছাড়া মেরুদণ্ডী প্রাণীদের অন্যান্য রেচন অঙ্গগুলি হলো ফুসফুস, ত্বক, লালাগ্রন্থি, যকৃৎ ইত্যাদি। পরেরটা, শামুক, ঝিনুক প্রভৃতি অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের নাম হলো বৃক্ক। পরেরটা, নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতায়, গুরুত্বপূর্ণ। এরপরে যেগুলো পড়বো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। জোকের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। শামুকের রেচন অঙ্গের নাম প্রোনেফ্রন। অ্যামিবার রেচন অঙ্গের নাম হলো সংকোচী গহ্বর।
পতঙ্গের রেচনাঙ্গের নাম হলো ম্যালপিজিয়ার নালিকা, গুরুত্বপূর্ণ। চিংড়ি রেচনাঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি বা অ্যান্টেনারি গ্ল্যান্ড। পরেরটা, মাকড়সা ও কাঁকড়া বিছার রেচনাঙ্গের নাম হলো কক্সাল গ্রন্থি। মাছের রেচনাঙ্গের নাম হলো বৃক্ক বা প্রোনেফ্রস। পাখির রেচনাঙ্গ বৃক্ক বা মেটানেফ্রস। ব্যাঙের রেচনাঙ্গের নাম বৃক্ক বা মেসোনেফ্রস। মানুষের রেচনাঙ্গের নাম বৃক্ক বা মেটানেফ্রস। পরেরটা দেখো, প্রাণীদের বা প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়ক ও রাসায়নিক বার্তাবহক রূপে কাজ করে কে? তো উত্তর হবে হরমোন। পরেরটা দেখো, অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো পিটুইটারি, থাইরয়েড, গুরুত্বপূর্ণ। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো লালা গ্রন্থি, যকৃৎ, এটিও গুরুত্বপূর্ণ। মিশ্র গ্রন্থির উদাহরণ হলো অগ্নাশয়, শুক্রাশয়। পরেরটা দেখো, উদ্ভিদ ও প্রাণী দেহে হরমোনের উৎসস্থল কোথায়? তো এক্ষেত্রে সঠিক উত্তর উদ্ভিদ দেহে ভাজক কলা ও প্রাণী দেহে অনাল গ্রন্থি। পরেরটা দেখো, একটি প্রোটিন ধর্মীয় প্রোটিনবিহীন হরমোনের উদাহরণ দাও। একটি প্রোটিন ধর্মী ও প্রোটিনবিহীন হরমোনের উদাহরণ দাও। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অক্সিন হলো প্রোটিন ধর্মী ও জিব্বেরেলিন হলো প্রোটিনবিহীন। পরেরটা দেখো, লোকাল হরমোন হলো টেস্টোস্টেরন। ট্রপিক হরমোন হলো এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। এই ফুল ফর্মগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং সবাই চোখ বুলিয়ে যাবে। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। জিটিএইচ অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন। এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। জিএইচ গ্রোথ হরমোন। এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আইপিএ ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। আরেকবার বলছি, এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। জিটিএইচ গোনাডোট্রফিক হরমোন। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন। এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। জিএইচ গ্রোথ হরমোন। এসটিএইচ সোমাটোট্রফিক হরমোন। আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আইপিএ ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। এরপর দেখো, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন। তো উত্তর হবে পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি। তাহলে কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে? সঠিক উত্তর পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি। পরেরটা দেখো, আপদকালীন, এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপদকালীন বা সংকটকালীন হরমোন কোনটি? তো এক্ষেত্রে উত্তর হবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনকে বলা হয় আপদকালীন বা সংকটকালীন হরমোন। পরেরটা দেখো, কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো উত্তর হবে এডিএইচ। এডিএইচ এর অভাবে বহুমূত্র রোগ হয়। পরেরটা, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? তো সঠিক উত্তর ইনসুলিন। ইনসুলিনের অভাবে মধুমেহ রোগ হয়। পরেরটা দেখো, কোন হরমোনের অধিক্ষরণে গলগণ্ড বা গয়টার রোগ হয়? সঠিক উত্তর এসটিএইচ। পরেরটা, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে বলে হাইপোগ্লাইসেমিয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলে হাইপারগ্লাইসেমিয়া। ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তাহলে কি কি বললাম? রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে বলে হাইপোগ্লাইসেমিয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলে হাইপারগ্লাইসেমিয়া। পরেরটা, ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। পরেরটা দেখো, কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এক্ষেত্রে সঠিক উত্তর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়। পরেরটা দেখো, কোন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে? তো এক্ষেত্রে সঠিক উত্তর থাইরক্সিন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? তো সঠিক উত্তর ফ্লোরিজেন। ফ্লোরিজেন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে। পরেরটা দেখো,
কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর ইথিলিন। এই ধরনের সহজ বেসিক কোয়েশ্চেন গুলোই তোমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে। তবুও আমি এখানে সব ধরনের কোয়েশ্চেন গুলো সাজিয়েছি। এর কারণ একটাই, যাতে তোমাদের কোনো ধরনের প্রশ্ন, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, এই সায়েন্সের পোর্শন থেকে, বায়োলজি থেকে কোনো ধরনের প্রশ্ন যাতে আটকে না যায়, সেই কারণে সব ধরনের প্রশ্নগুলি আমি এখানে দিয়েছি। তো অনেকে বলতে পারো, দাদা এখানে তো অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন আছে। তো দেখো, ইন্টারভিউতে যখন তুমি যাবে তখন তোমাকে কি কোয়েশ্চেন করাবে তুমি নিজেও জানো না। যখন ইন্টারভিউয়াররা তোমাকে কোয়েশ্চেন করবেন তখন সেই কোয়েশ্চেনটা তাদের মনে আসবে, ইনস্ট্যান্ট আসবে, তারাও কিন্তু দেখে দেখে কোয়েশ্চেন করবে না। সুতরাং কোথা থেকে যে কোয়েশ্চেন ধরবে সেটা কেউ বলতে পারবে না, সুতরাং কমন বলে কিছু হয় না। তাই তোমাদেরকে সব ধরনের প্রশ্নগুলোই পড়তে হবে। তাই তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, যারা সায়েন্সের স্টুডেন্ট বিশেষ করে তাদের জন্য, এই সায়েন্সের পোর্শন থেকে অর্থাৎ বায়োলজি পোর্শন থেকে আমি চ্যাপ্টার ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো ইন্টারভিউতে ধরতে পারে শুধুমাত্র সেইগুলোকেই এখানে রেখেছি। ক্লিয়ার? চলো এগিয়ে যাই। কি বললাম তাহলে? কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। কোন হরমোন বীজবিহীন ফল সৃষ্টি করে? অক্সিন। পরেরটা, ত্বকে উৎপন্ন হরমোনের নাম ক্যালসিফেরল। পরের কোয়েশ্চেন দেখো, বৃক্ক থেকে নিঃসৃত একটি হরমোনের নাম তো হবে রেনিন। পরেরটা, প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি? সঠিক উত্তর সিক্রেটিন। পরের প্রশ্ন, আপদকালীন হরমোনটির নাম লেখো। সঠিক উত্তর অ্যাড্রিনালিন, এর আগেও আমি আলোচনা করেছি। পরেরটা, মানবদেহের কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে? এর আগেও বলেছি, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভুগ্রন্থি। পরেরটা দেখো, প্রথম হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর বেলিস এবং স্টার্লিং। পরেরটা 286 নম্বর, হরমোন সাধারণত কি কি নিয়ে গঠিত? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, স্টেরয়েড ইত্যাদি সমন্বয়ে হরমোন গঠিত। পরেরটা গুরুত্বপূর্ণ, রাসায়নিক বার্তাবহ কাকে বলা হয়? হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তাবহ। পরেরটা দেখো 288 নম্বর, নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল হরমোন অক্সিন। নাইট্রোজেন বিহীন জৈব অম্ল হরমোন জিব্বেরেলিন। পরেরটা, নাইট্রোজেন ঘটিত জৈব ক্ষার হরমোন কাইনিন। যাব পরের অধ্যায়ে, জ্ঞানেন্দ্রিয় অধ্যায়ে, এবং এখানেও গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার এবং কোয়েশ্চেনের মিশ্রণে রাখা হয়েছে। 291 নম্বর, কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? তো উত্তর হবে ইউগ্লিনা। 292, কর্ষিকা কোন প্রাণীর জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে? এক্ষেত্রে সঠিক উত্তর শামুক, জেলিফিশ। পরের প্রশ্ন, চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? তো সঠিক উত্তর রেটিনায়। কেলেরা কোন অঙ্গে পাওয়া যায়? সঠিক উত্তর চোখে পাওয়া যায় কেলেরা। পরেরটা দেখো, রড কোষ ও কোন কোষ কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে রেটিনায়। রড কোষের সংখ্যা কত? 11.5 কোটি। কোন কোষের সংখ্যা কত? 65 লাখ। পরেরটা, রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে? সঠিক উত্তর অপটিক স্নায়ু। যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে তাকে কি বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারারন্ধ্র বা পিউপিল বলে। কোন প্রাণীর একনেত্র দৃষ্টি দেখা যায়? সঠিক উত্তর ব্যাঙ, গরু। মধ্যকর্ণে অবস্থিত অস্থি তিনটি কি কি? সঠিক উত্তর ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মধ্যকর্ণে অবস্থিত তিনটি অস্থি কি কি? সেক্ষেত্রে উত্তর হবে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। পরের প্রশ্ন, শ্রুতিগ্রাহক যন্ত্রটি কোথায় অবস্থিত? তো শ্রুতিগ্রাহক যন্ত্রটি অবস্থিত কর্ণের ককলিয়ায়। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরেরটা দেখো, কুকুর বিড়াল রাতে ভালো দেখে কেন? এটিও খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে উত্তর হবে এদের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি। পরেরটা দেখো, হাইপারমেট্রোপিয়া কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় তাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। আর মাইওপিয়া কাকে বলে? যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় সেটা হলো মাইওপিয়া। পরেরটা দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, করটিক নার্ভের সংখ্যা
12 জোড়া। পরেরটা, সুষুম্না নার্ভের সংখ্যা 31 জোড়া। ক্লিয়ার? এত পর্যন্তই ছিল। এখানে আমি জীবন বিজ্ঞানের ক্লাস 9-এর যে কটা চ্যাপ্টার ছিল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সহজ, বেসিক এবং ইন্টারভিউতে জিজ্ঞাস্যমান প্রশ্নগুলোকে তুলে ধরেছি ওয়ান লাইনার এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে। এরপরে ক্লাস 10-এর থেকে যে সমস্ত বায়োলজি চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে আমি একইভাবে প্রশ্ন উত্তর নিয়ে আসব। তারপর ইতিহাস, ভূগোল, সংবিধান, এভাবে আমি চ্যাপ্টার ধরে 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 সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসব। সবাই সাথে থেকো, পাশে থেকো এবং প্রত্যেকটা ভিডিও ফলো করো। তোমাদের রেজাল্ট ভালো হবে। সবাইকে অল দ্য বেস্ট। ধন্যবাদ।